নমস্কার বন্ধুরা। সত্যি ভূতের গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে থেকে আমি একটি নতুন শো চালু করতে চলেছি, যেটাতে আমি বিভিন্ন লেখকের লেখা গল্প বা তাদের লেখা বই থেকে কিছু গল্প পাঠ করব। এবং সেটা শুধুমাত্র যে ভৌতিক তা বলব না। ভৌতিক বা পঞ্চতন্ত্রের গল্প বা লোমহর্ষক কোনো গোয়েন্দা গল্প এরকম আমি পাঠ করব আপনাদের জন্য। এবং আমি আমার মতো করে সেগুলো পাঠ করব, যেভাবে লেখক লিখেছেন সেভাবে। তো বেশি দেরি না করে আমি আজকের ঘটনায় চলে যাব। আ আজকের ঘটনাটির নাম হলো 'অদৃশ্য হাত'। এটি লিখেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। এটি ওনার ৫০ টি ভূতের গল্প বই থেকে নেওয়া। রাজহাটি গ্রামের শেষ প্রান্তে একটি ছিটে ভেড়ার ঘরে এক বুড়ি থাকত। বুড়ির কেউ কোথাও ছিল না। সারাদিন গ্রামে গ্রামে ভিক্ষে করে সন্ধ্যার পরে ঘরে ফিরত। আজ থেকে ৪০-৫০ বছর আগে গ্রামগুলোর যে কি চেহারা ছিল তা আশা করি কাউকে বুঝিয়ে বলতে হবে না। গ্রাম তখন গ্রাম ছিল। গ্রামের বাইরে মাঠ ছিল, বন ছিল, জঙ্গল ছিল, দুর্ভেদ্য অরণ্য ছিল। এই ছিল তখনকার প্রকৃতি। সে যাক, বুড়ির ঘরের কাছে মস্ত একটি বটগাছ ছিল। আর সেই বটগাছের ছায়ার নিচে ছিল বুড়ির কুঁড়ে ঘর। খুবই দুঃখে দিন কাটত তার। ভোরবেলা উঠে মাঠে গোবর কুড়াতো, কাঠ কুড়াতো, তারপরে দুটো শুকনো মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়ে সে ভিক্ষায় বেরোতো। ভিক্ষে বেরিয়ে দৌড়ে দৌড়ে ঘুরে যা জুটতো তাই খেত, আর সারাদিনের ভিক্ষার সামগ্রী যা জুটতো রাতে ঘরে ফিরে সেগুলো কাঠ কুটো জেলে ফুটিয়ে ফাটিয়ে খেত। চাল, ডাল, আলু, বেগুন সব একসঙ্গে খিচুড়ির মতো করে রেঁধে পেট ভরে খেয়ে মাটির দাওয়ায় শুয়ে ঘুমোতো বুড়ি। হঠাৎ একদিন বুড়ির মনে হলো যে সে যা কিছুই খায়, খেয়ে তার আর পেট ভরে না। খেয়ে দিয়ে শুয়ে এক ঘুম দেওয়ার পরেই খিদে চনচন করে পেটের ভেতরটা। এই না দেখে বুড়ি ক্রমশ তার খাওয়া দাওয়া বাড়িয়েই যেতে লাগলো। কিন্তু আশ্চর্য, সে যত খেতে লাগলো ততই তার খিদে বাড়তে লাগলো। ক্রমে ভাতের হাঁড়ির চেহারারও বদল হতে লাগলো। কিন্তু না, তাতেও কোনো সুরাহা হলো না। ৪ জনের রান্না একসঙ্গে রেঁধে খেয়েও পেট ভরাতে পারল না বুড়ি। তাই মনের দুঃখে একদিন গ্রামের ২-৪ জন লোকের কাছে কথাটা সে বলেই ফেলল। সবাই শুনে অবাক হয়ে বলল, "বলো কি? ৪ জনের রান্না একজনে খেয়েও পেট ভরাতে পারো না? তার উপর তোমার মতো বুড়ি মানুষ, এ হতে পারে না।" নিরাপদ মাস্টার এই গ্রামেরই পাঠশালার গুরুমশাই ছিলেন। তিনি বললেন, "বেশ, দেখব বুড়ি তুমি কত বড় খাইয়ে। আজ তুমি ভিক্ষে বেরিও না, আমার ঘরে এসো। আজ তোমার নেমন্তন্ন। দেখব তুমি কত খাও।" বুড়ির তো আনন্দ আর ধরে না। সে রাতে নিরাপদ মাস্টারের বাড়িতে খেতে এলো বুড়ি। কিন্তু কি আশ্চর্য! ৪ জন কেন, একজন মানুষের খাবারও খেতে পারল না বুড়ি। সামান্য ২-৪ গ্রাস মুখে দিয়েই পেট ভরে গেল। নিরাপদ মাস্টার বললেন, "আসলে কি জানো, তোমার এবার মতিভ্রম হয়েছে। বয়স কত হলো? তা ধরো না কেন, ৩-২০-১০। তাহলে এমন আর কি, ৭০ বছর চোখে দেখতে পাও? একেবারে কানা নই, তবে কখনো ঠাউর হয়, কখনো হয় না। কিন্তু বাবা, বিশ্বাস করো, আমার কিচ্ছু হয়নি। ঘরে আমার খেয়ে পেট ভরে না। ভরবে ভরবে, আসলে তুমি বুড়ি মানুষ, নিজের ঘরে থাকো, নিজের ঘোরের মধ্যে থাকো, চাল ডাল ঠিক মতো নাও না। সে কি বাবা, আমার সারাদিনের ভিক্ষের চাল সে বড় কম নয়। এত বড় একটা হাঁড়িতে করে সব রেঁধেও খেয়ে আমি পেট ভরাতে পারি না। কিন্তু এই তো আমার এখানে পোয়াটাক চালের ভাতও তুমি খেতে পারলে না।" বুড়ি আর কি করে, ঘরে ফিরে এসে মাটির দাওয়ায় আঁচল বিছিয়ে শুয়ে নানান রকম চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে আবার মাঠে গিয়ে গোবর কুড়িয়ে দুমুঠো শুকনো মুড়ি চিবিয়ে ভিক্ষে চলল বুড়ি। সারাদিন ভিক্ষে করে দিনের শেষে ঘরে ফিরে ভিক্ষার সমস্ত চাল ডাল আলু বেগুন একসঙ্গে বড় হাঁড়িতে ফুটিয়ে নিয়ে খেতে বসলো সে। কিন্তু আশ্চর্য, ২-১ গ্রাস মুখে দিতে না দিতেই আবার ফুরিয়ে গেল। পেটও হল না তার। আর যা ঘটল তা কিন্তু ভারী মজার। বুড়ি যখন খাচ্ছিল আর মনে মনে কাঁদছিল, তখন তার মনে হলো একটা অদৃশ্য হাত যেন তার পাত থেকে মুঠো মুঠো করে খাবারগুলো তুলে নিয়ে খেয়ে নিচ্ছে। বুড়ি একবার হাতটা ঠেলে দিতে লাগলো, হাতটা ততবারই তার পাত থেকে খাবার তুলে নিতে লাগলো। বুড়ি বুঝতেও পারল না কেন এমন হলো, আর কেই বা সব খেলো। এই কথাটা বুড়ি পরদিন গিয়ে বলল নিরাপদ মাস্টারকে।
নিরাপদ মাস্টার বললেন, বলো কি? একটা হাত তোমার পাত থেকে খাবার তুলে খেয়ে নিতে লাগলো আর তুমি বসে বসে তাই দেখলে? কি করব বাবা? তা কে সে? চিনতে পারলে তাকে? কি করে চিনব? অন্ধকারে কি কিছু দেখা যায়? আমার ঘরে লম্ফ পিদিম কিছুই নেই। বুঝেছি, এ নিশ্চয়ই কোনো চোর ছেচরের কাজ। তা যদি হয় বাবা, তাহলে তো তার আসা যাওয়ার বা মুখ নেড়ে নেড়ে খাবার শব্দ শুনতে পেতুম। কিন্তু একটা হাত ছাড়া আর কিছুই তো টের পেলুমনি অন্ধকারে। হাতটাকে যত ঠেলে দিই সে ততই এগিয়ে আসে। নিরাপদ মাস্টার বললেন, দেখো বুড়ি, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তোমার খাবার সত্যিই কেউ খেয়ে নিচ্ছে। হয় কোনো চোর, নয়তো হনুমানে। তোমার বাড়ির পাশেই যে বটগাছটা আছে, সেই বটগাছে নিশ্চয়ই একদল হনুমান আছে। এ তাদেরই কাজ। না বাবা, হনুমান নয়। ও গাছে বাঁদর হনুমান মাঝে মধ্যে আসে বটে, তবে সন্ধে হলেই দিঘির পাড়ে চলে যায়, এখানে থাকে না। তাছাড়া আমি নিজে হাত দিয়ে ঠেলে দেখেছি, ও মানুষের হাত। বেশ, তবে তুমি এক কাজ করো, আমার চিমনিটা নিয়ে যাও, ওটা জেলে রেখে আজ রাত্রে খেতে বসে দেখো দেখি কে কিভাবে আসে। বুড়ি তাই করল। নিরাপদ মাস্টারের কথা মতো সে রাতে চিমনি লণ্ঠনটা জেলেই খেতে বসলো। কিন্তু কই, কেউ তো এলো না। না কোনো মানুষ, না বাঁদর, না হনুমান। এমনকি একটা কুকুরকেও আসতে দেখা গেল না। আর বুড়ি যে রান্না করেছিল তার প্রায় সবই ফেলা গেল, কেননা আলো জেলে খাখার ফলে কেউই না আসায় যেমনকার খাবার তেমনই রইল। বুড়ি আগে যেমন খেত তেমনই খেতেই পেট ভরে গেল তার। সে আর কত, সামান্য এক দু মুঠো। এরপর থেকে বুড়ি রোজই কম করে রাঁধতে লাগলো আর আলো জেলে খেতে থাকলো, ফলে কাউকেই আসতে দেখা গেল না। তবে মুশকিল হলো এই, তেলের অভাবে বুড়ি যেদিনই আলো জ্বালতে পারতো না সেদিনই অনুভব করতো একটা অদৃশ্য হাত তার পাত থেকে খাবার তুলে খেয়ে নিচ্ছে। কিন্তু যেদিন আলো জ্বেলে খেত সেদিন কিছুই হতো না। বুড়ি তাই নিরাপদ মাস্টারের কথা মতো রোজই আলো জ্বেলে খেতে লাগলো। এইভাবে প্রায় দিন দশেক কাটবার পর একদিন এক আশ্চর্য ঘটনা ঘটল। এক গভীর রাতে সবাই শুনতে পেল একটা করুণ কান্নার সুর। কে যেন ইনিয়ে বিনিয়ে গ্রামের পথঘাটে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে এই কথা বলে, বুড়িকে এমন বুদ্ধি কে দিলি রে? খিদেই আমি মরে গেলুম, তার সর্বনাশ হোক, তার সর্বনাশ হোক, তার সর্বনাশ হোক। গ্রামের লোকেরা সবাই তখন সচকিত হয়ে উঠল। কে কে কাঁদে? কে ওই কেঁদে কেঁদে অভিশাপ দেয়, বিলাপ করে আর অমঙ্গলের কথা বলে? এক জ্যোৎস্না রাতে নিরাপদ মাস্টার নিজেই দেখলেন দৃশ্যটা। রাত তখন একটা। কি একটা কাজে তিনি বাইরে বেরিয়েছিলেন, এমন সময় দেখতে পেলেন একটা প্রকাণ্ড সাইজের কুলোর উপর কালো কিম্ভূত কিমাকার বিচ্ছিরি চেহারার মানবাকৃতি কি যেন একটা বসে আছে। চেহারার তুলনায় হাত দুটো তার বিশাল। কুলোটা বাতাসে ভেসে ভেসে গ্রামের পথ পরিক্রমা করছে, আর সেই কিম্ভূত কিমাকার তার হাত দুটো দুলিয়ে কখনো নৌকো যাওয়ার মতো করে, কখনো বা কপাল চাপড়ে সুর করে কেঁদে কেঁদে বলছে, বুড়িকে এমন বুদ্ধি কে দিলি রে? খিদেই আমি মরে গেলুম, তার সর্বনাশ হোক, তার সর্বনাশ হোক। এই দৃশ্য শুধু নিরাপদ মাস্টার নয়, ওই গ্রামের আরো অনেকেই প্রত্যক্ষ করল। নিরাপদ মাস্টারের বউ অনেক ঠাকুর দেবতা ওঝা বুদ্ধি করতে লাগলেন যাতে তার সংসারের কোনো অমঙ্গল না হয়। কিন্তু না, কিছুতেই কিছু হলো না। সাপ সাপান্তরও কমলো না। তাই দেখি অনেকেই অবশ্য বলল, ওর কথায় কান দিও না, আসলে ওটা একটা উজবুক, তাই এইসব বলে বেড়াচ্ছে। তোমরা তো ওর কোনো ক্ষতি করনি। তবে ভয় কি? শকুনের সাপে গরু মরে না। যার যা ইচ্ছা বলুক। এইভাবে আরো ২-৩ মাস কেটে যাওয়ার পর এক ঝড় জলের রাতে বটগাছের একটি ডাল ভেঙে পড়ল বুড়ির কুঁড়ে ঘরের ওপর। ঘুমন্ত বুড়ি ঘর চাপা পড়ে মারা গেল। আর বলতে নেই, সেই রাত থেকেই সেই বিচ্ছিরি চেহারার কিম্ভূত কিমাকারটাকে কুলোয় চেপে গ্রামের আনাচে কানাচে ভেসে বেড়াতে দেখা গেল না আর। এমনকি তার সাপ সাপান্ত কান্নাকাটি সবকিছুই থেমে গেল চিরতরে। তবে সেই ঘটনার পর থেকে রাজহাটি গ্রামের লোকেরা আজ পর্যন্ত সন্ধ্যের পর আলো না জেলে কখনো খেতে বসে না কেউ। আহ, খুবই ভালো একটি গল্প। নমস্কার জানাবো ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়কে, আমার প্রণাম নেবেন। আ এবং আশা করি আপনাদের সকলের এই গল্পটি খুব ভালো লেগেছে। এরকম আরো অনেক গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। আ ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।